দারুণ প্রেমের গল্প প্রেমজল পর্ব ১২। ঘড়িতে তখন ৫টা ২৯ ঘরের সংখ্যা বদল হয়ে যখন ৩০, তখন ওই আজরিনের মোবাইল সেটে করা অ্যালার্মটি বেজে ওঠে। ঘুম ঘুম চোখে অ্যালার্ম বন্ধ করে আজরিন আবার নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ে। মিনিট ৫ পর আবার মোবাইলটি বেজে ওঠে, তবে এবার তা কিন্তু অ্যালার্মের শব্দ ছিল না, বরং মোবাইলে কল আসায় সেই শব্দ। ঘুম ঘুম চোখে আজরিন চোখ মিটমিটি খুলে দেখে ঐশী কল দিয়েছে। আজরিন কলটা রিসিভ তো করে, কিন্তু তখনও সে ঘুমের অতল গভীরে। ফলে ওপাশ থেকে ঐশী বলে ওঠে, কী রে, তুই এখনও ঘুমাচ্ছিস? আজরিন ক্ষীণ স্বরে বলে, কেন, কি হয়েছে? ফোনের ওপাশ থেকে ঐশী হাসতে হাসতে বলে, এই ভাই, তুই ভুলে বসে আছিস? আজকে আমরা না ঢাকায় যেতে হবে? ঢাকার কথা শুনে আজরিনের ভিতরটা নাড়া দিয়ে ওঠে। তার মনে পড়ে গতকালকের কথা। তার ঢাকা ভার্সিটি পরীক্ষা মাত্র আর ২ দিন বাকি। গতকাল আসাদ শিকদার তাদের বলে দিয়েছে ২ দিন আগে ঢাকায় চলে যেতে, যাতে পরীক্ষার দিন ধীর স্থিরভাবে পরীক্ষা দিতে পারে। ওই দিন যাতে জার্নির কোনো নিস্তেজ প্রভাব শরীরে না থাকে। তাই আজ তাদের ঢাকার উদ্দেশ্যে বের হতে হবে। ৭টায় তাদের ট্রেন। আজরিন তড়িঘড়ি করে গা থেকে কম্ফোর্টারটা সরিয়ে উঠে পড়ে। ঐশীকে উদ্দেশ্য করে কণ্ঠ নরম স্বরে বলে, তুই কি গোসল সেরে ফেলেছিস? হ্যাঁ, এখন বসে একটু পড়তেছি। আমি ভাবলাম তুই উঠে পড়েছিস, তাই তোকে ঘুম থেকে উঠে কল দেই নাই। অস্থিরতার স্বরে আজরিন বলে, সমস্যা নাই, আমার গোসল করতে বেশিক্ষণ সময় লাগবে না। তুই একটা কাজ কর, আমি তোকে রনি ভাইয়ের মোবাইল নাম্বার দিচ্ছি, তুই দেখ ভাইয়া ঘুম থেকে উঠলো কিনা। আমি গোসলে যাই। ফোনের ওপাশ থেকে ঐশী বিস্ময়কর হয়ে বলে, আমি? আরে, আমি এখন ডাকতে গেলে দেরি হয়ে যাবে, তাই তোকে বলছি, কথা না বাড়িয়ে যেটা বলছি সেটা কর। ঐশী ভীত সন্ত্রস্ত স্বরে বলে, আচ্ছা দে। আজরিন কল কেটে ঐশীকে রনির নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে এসে গোসলে যাওয়ার জন্য আলমারি থেকে জামা কাপড় নিয়ে নেয়। ওয়াশরুমে যাওয়ার সময় অমিতের দিকে তাকালে দেখতে পায় তার কমফোর্টারটা গায়ে ঠিক মতো নেই। সে বিছানার কাছে এগিয়ে এসে কমফোর্টারটা তার ঠিক করে দিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে ঐশী মনে ভয় নিয়ে মস্তিষ্কে সাহস এনে রনিকে কল দেয়। অনেকক্ষণ রিং হওয়ার পর রনি নিদ্রাচ্ছন্ন হয়ে কলটা রিসিভ করে। রনি নিদ্রাকাতর স্বরে বলে ওঠে, হ্যালো, কে? ঐশী ভীত সন্ত্রস্ত স্বরে বলে, আসসালামু আলাইকুম। ঘুমের রাজ্যে থাকা রনি ঘুমের ঘোরেই এই মেয়ের কণ্ঠ শুনে খানিকটা বিচলিত হয়। তবুও গভীর ঘুমে থাকায় স্বরটাকে ততটা পাত্তা দেয় না। সে নিস্তেজ হয়ে ঘুমিয়ে আছে। তার কোনো প্রতিবাক্য নেই, শুধু ফোনের এপাশে শোনা যাচ্ছে তার নিঃশ্বাসের প্রতিশব্দ। রনির এরকম নিস্তব্ধতায় ঐশী আবার বলে ওঠে, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি ঐশী বলছি। ঐশী শব্দটা রনির মস্তিষ্কে বিদ্যুৎ চমকানোর মতো কাজ করে। মুহূর্তের মধ্যে তার ঘুম হারাম হয়ে যায়। সে চোখ খুলে ড্যাব ড্যাব করে সোলিংয়ের দিকে তাকিয়ে আছে, আর এক হাত দিয়ে কানে মোবাইল ধরে আছে। তাকে দেখে মনে হচ্ছে কোনো মৃত ব্যক্তির বের হয়ে যাওয়া আত্মা ফিরে এসেছে। শরীরের শিরায় প্রবাহিত রক্তের চলাচল বেড়ে যায়। ঐশী আবার বলে ওঠে, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? রনি মলিন স্বরে বলে, কে? তখনও সে নিজের মধ্যে নেই, শুধু কানের মধ্যে ভেসে আসার শব্দ কথাটা বলছে। আজরিন নিশ্চয়ই আপনাকে আমার কথা বলেছে? মম, বলেছে। ধীরে ধীরে তার ঘোর কাটে, সে স্বাভাবিক হয়। আজকে আমাদের ঢাকা যাওয়ার কথা। আজরিন আবার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে বলেছে আমি যেন ঘুম থেকে উঠেছেন কিনা সেটা জানার জন্য। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এখনও ঘুমোচ্ছেন। রনি ছোট্ট স্বরে বলে, ঘুমালে আপনার সাথে এখন কে কথা বলেছে, কিভাবে? ঐশী বলে উঠে, না, বলছি যে এতক্ষণ ঘুমেছিলাম, এখন কিন্তু আমি জাগ না। হাসিমাখা মুখে রনি ঐশীকে প্রতিবাক্য দেয়। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে সে ঐশীর সাথে কথা বলছে। ঐশী মলিন হেসে বলে, ও সেটাই। আচ্ছা ভাইয়া, আপনি তৈরি হয়ে নেন, আমি রাখছি। এটা বলে ঐশী রনিকে কিছু বলার আগেই কল কেটে দেয়। রনি কান থেকে মোবাইল সরিয়ে এনে মোবাইলের পানে তাকিয়ে এক হাত বুকের বাঁ পাশে রেখে নিজেকে বলে, এতক্ষণ তো ভাবলাম স্বপ্ন দেখছি, কিন্তু যখন ভাইয়া বলে ডাকলো না,
তখন ওই শব্দটা বুকের ভেতর তীরের মতো গেঁথে চিনচিন করতে থাকে। আর বুঝলাম এটা সত্যি। রনি লজ্জা সংকোচ হয়ে বিছানায় গড়াগড়ি খেতে খেতে আরও বলে, তবে ভাইয়া বলুক আর যাই বলুক, এমন সকাল আমার জীবনে প্রতিদিন আসুক। এই আজদিন কেউ না একটা বড় সড়ো ট্রিট দিব। এদিকে ঐশী দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বাপ রে বাপ, আর একটু হলে মরেই যেতাম। এই আজদিনের বাচ্চার কারণে একটু পর আমার পরিবারের কান্নার রোল পড়ে যেত। শেষের কথাটি সে দাঁতে দাঁত গিজে বলে। এর মধ্যে আজদিন গোসল শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে। ঐশীকে মেসেজ দিয়ে বলে দেয় তৈরি হওয়ার জন্য। নিজেও আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে তৈরি হওয়ার জন্য। আয়নার ভিতর থেকে আজদিনের নজর পড়ে বিছানায় ঘুমিয়ে থাকা অমিতের পানে। মুহূর্তের মধ্যে তার চেহারা বিষাদে ঢেকে যায়। বিয়ের প্রায় 5 মাস, কিন্তু এই 5 মাসে একদিনের জন্য সে অমিতের কাছ থেকে দূরে থাকেনি। তাদের সম্পর্কটা হয়তো আরও 5-10 জন কাপলের মতো স্বাভাবিক না। হয়তো তাদের এই সম্পর্কে কোনো নাম নেই, কিন্তু একসাথে এতদিন থাকায় মানুষটা তার অভ্যাসে পরিণত হয়েছে। সকালে চোখ খুলে মানুষটাকে দেখা, বেলা শেষে মানুষটার ঘরে ফিরবে সে প্রত্যাশায় উদ্বিগ্ন হয়ে থাকা, সারা রুম জুড়ে মানুষটার গায়ের সুবাস, সব যেন তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। আয়নার সামনে থাকায় গুটি গুটি পায়ে হেঁটে অমিতের প্রাণে আসে। আর মনে হয় স্থিরভাবে অমিতের পাশে বসে অপলক দৃষ্টিতে অমিতের পানে তাকিয়ে থাকি। আজদিন ভাবে সময় থমকে যাক, মানুষটা এইভাবে ঘুমিয়ে থাকুক, আর আমার দৃষ্টি ওনার ওই নিষ্পাপ চেহারার পানে আটকে পড়ুক। অমিত উপর হয়ে ঘুমিয়ে আছে। আজদিন অমিতের কানের কাছে গিয়ে ফিসফিস গলায় বলে, আমি তো চলে যাচ্ছি গোমরামুখো। আজকে থেকে প্রায় 4 দিনের জন্য আপনার আমাকে সহ্য করতে হবে না। আপনাকে আর এই অসহ্যকর মুখ চন্দ দেখতে হবে না। আপনার জন্য খুবই অল্প সময়, কিন্তু আমি যখন ভাবি 4 দিনের জন্য আপনার থেকে দূরে যাচ্ছি, আমার মনে হয় সেই সময়টা বুঝি 4 জনমের। এসব বলতে বলতে কখন যে আজিনের চোখ বেয়ে অশ্রু চলে আসে তা তার নিজেরও অজানা। সেই অশ্রু আরজিনের গাল বেয়ে অমিতের গালে পড়ে। ভীত সন্তুষ্ট হয়ে পড়ে এটা ভেবে, এই বুঝি অমিতের ঘুম ভেঙে যাবে। আজদিন হন্তদন্ত হয়ে আলতো হাতে অমিতের গালে পড়া অশ্রু ফোঁটাগুলো মুছে উঠে পড়ে। মিনিট 20 মধ্যে আজদিন সম্পূর্ণ তৈরি হয়ে যায়। ঐশীর সাথে যোগাযোগ করে রুম থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। রুম থেকে বের হওয়ার সময় আজদিনের বারবার অমিতের পানে তাকায়। এক পর্যায়ে এসে দরজার কাছে বিছানায় শুয়ে থাকা অমিতের কাছে ছুটে আসে। অমিতের উপর হালকা ঝুঁকে তার চুলে হাত বুলাতে বুলাতে কাঁদো স্বরে নিচু গলায় বলে, ভালোই হয়েছে আপনি ঘুমিয়ে আছেন। আপনি ঘুমিয়ে আছেন বলেই তো আপনার নিষ্পাপ মুখ দেখে বের হতে পারছি। না হলে তো আপনার ওই গুমরামুখ চেহারাটা দেখতে হতো। তবে এটা ঠিক, আপনি গুমরামুখ হয়ে থাকেন বলেই হয়তো আপনার প্রতি আমার এত মায়া। দেরি হয়ে যাচ্ছে ভেবে এক হাত দিয়ে গাল বেয়ে পড়া অশ্রু মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে পড়ে। নিচে ড্রয়িং রুমের সোফায় রনি আজরিনের অপেক্ষায় বসে আছে। আজরিন যেই নিচে আসলো দেখে সুরাইয়া সকাল সকাল উঠে তাদের জন্য তড়িঘড়ি করে নাস্তা তৈরি করেছে। জাহানারা বিবি রনির সাথে বসে আছে। আজরিন এসে হালকা নাস্তা করে নেয়। তারপর তারা ট্রেন ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে আসাদ শিকদার কাল রাতে ড্রাইভারকে বলে দেয় যাতে আজ সকালে রনি আর আজরিনকে স্টেশনে দিয়ে আসে। তার কথা মতো সকাল সকাল চলে আসে। রনি আর আজরিন জাহানারা বিবি আর সুরাইয়াকে বিদায় দিয়ে গাড়িতে ওঠে। গাড়িতে বসলে রনি আজরিনকে উদ্দেশ্য করে বলে, তোর বান্ধবীকে বলেছিস স্টেশনে অপেক্ষা করতে? স্টেশনে কার সাথে আসবে সেটা জানিস? শুনেছি ওর আম্মু নিয়ে আসবে। তোর কথা এমন শোনায় কেন? ভাইকে ছেড়ে দূরে যাচ্ছিস বলে মন খারাপ? আজরিন রাগ করে বলে, হ্যাঁ তোমায় বলেছে। আহারে থাক মোনা, কাঁদিস না, ভিডিও কলে কথা বলিস, তাহলেই তো হয়। রনি ঠাট্টার স্বরে বলে, তুমি একটু চুপ থাকবে? বিরক্তিকর। আজরিনের কথা বলায় কিছুটা তিক্ততা ছিল। রনি সামনে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে মলিন হাসে। স্টেশনের পাশে টং দোকানে বসে চা খাচ্ছে ঐশী আর মা। অনেকদিন পর এভাবে চা খাওয়া মা মেয়ের। চায়ের কাপে চুমুক দিচ্ছে। মা মেয়েকে বোঝাচ্ছে পরীক্ষা কিভাবে মাথা ঠান্ডা রাখবে, কিভাবে কি করতে হবে, সাথে আরও কত কি। এরই মধ্যে ঐশীর মোবাইলে রিং বেজে ওঠে। আজরিন কল দিয়েছে। কল ধরলেই ফোনের ওপাশ থেকে আজরিন বলে, আমরা স্টেশনে চলে এসেছি, তোরা কই আছিস? হাতে চায়ের কাপ, অন্য হাত দিয়ে মোবাইল কানে ধরে আছে। বসা থেকে উঠে চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়, কিন্তু স্টেশনে এত মানুষের ভিড়ে
ঐশী আজরিনকে না দেখতে পেয়ে বলে, আমরা টং দোকানের কাছে আছি, তোরা কই? ঐশীর কথা শুনে আজরিন চোখ বুলিয়ে টং দোকানটা খুঁজতেছিল। তারপর তার দূর থেকে চোখে পড়ে একটি টং দোকান। সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে কথা বলছে, পাশে একজন মহিলা মেরুন কালারের হেজাব পরে বসে আছে। আজরিনের বোঝার বাকি ছিল না এটা ঐশী। আজরিন ঐশীকে উদ্দেশ্য করে সেদিকে হাত নাড়াতে থাকে। ঐশী সেটা দেখতে পেয়ে চায়ের কাপ রেখে আজরিনের পানে ছুটে আসে। আজরিন তার পানে ছুটে যায়। তারপর দুজনকে জড়িয়ে ধরে। আর বেচারা রনি আজরিনের লাগেজ হাতে নিয়ে অসহায়ের মতো সে দৃশ্য দেখে যাচ্ছে। আর মিটিমিটি হেসে উপরের পানে তাকিয়ে মনে মনে বলে, ইয়া আল্লাহ, আমার পানে তাকিও। আজরিনের মতো এমন সুবধুর দিন যেন আমার এই অসহায় বান্দার জীবনে আসে। যেদিন আজরিনের জায়গায় আমি থাকবো। এতক্ষণ ধরে আজরিনের মধ্যে যেই বিষণ্ণতা ছিল, ঐশীর সাথে দেখা হওয়ার পর তার চেহারায় আর সেই বিষণ্ণতা নেই। দুজনকে পেয়ে ভারী খুশি। হয়তো এটাকেই বলে বন্ধুত্ব, যার কাছে এলে সব দুঃখ ফুরিয়ে যায়। আজরিন ঐশীকে বলে ওঠে, আন্টি কই? ঐশী পিছনে ফিরে তাকিয়ে বলে, ওই তো আসতেছে। চা খেয়েছিস তো? সেটার বিল দিয়ে আসছে। তারপর আজরিনের পেছনে দাঁড়িয়ে থাকা রনির পানে তাকিয়ে বলে, উনি তো রনি ভাইয়া না? আজরিন রনির পানে তাকিয়ে বলে, আপনি ভালো আছেন ভাইয়া? ঐশী বিনয় স্বরে রনিকে শোধালো। রনি সরল সোজা ছেলের মতো মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দেয়। এতদিন তো ঐশীকে গাড়ির ভেতর থেকে দেখেছে, আজ এত কাছ থেকে দেখে তার এতটাই মুখ বন্ধ হয়ে গেছে, এতটাই বন্ধ হয়েছে যে ঐশীকে সে পাল্টা প্রশ্ন পর্যন্ত করেনি। এরই মধ্যে ঐশীর মা চলে আসে। ঐশী মুখে মলিন হাসি, মায়ের পানে তাকিয়ে বলে, এই তো আমার আম্মু চলে আসলো। আজরিন বিনয়ী হয়ে বলে, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? মুখে হাসি নিয়ে ঐশীর মা বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। ঐশীর আম্মু আজরিনের চিবুকে হাত দিয়ে বলে, বাহ, তুমি তো দেখতে বেশ মিষ্টি। ঐশী সারাদিন তোমার কথা বলে। তারপর রনের পানে তাকিয়ে বলে, তোমার ভাই বুঝি? জি আন্টি। রনি লজ্জা সংকোচ নিয়ে বলে, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। এভাবে অনেকক্ষণ খোশ গল্প করতে করতে 7:05 মধ্যে ট্রেন চলে আসে। তারপর তারা ঐশীর মাকে বিদায় দিয়ে ট্রেনে উঠে পড়ে। আজরিন আর ঐশী এক সিটে বসে, আর তাদের সামনের সিটে রনি বসে। কিছুক্ষণের মধ্যে তাদের ট্রেন ছেড়ে দিবে। তার মধ্যে রনির মোবাইলে একটা কল আসলে সে উঠে ট্রেনের দরজার কাছে কথা বলতে চলে যায়। ঘড়িতে তখন 8টা। রাহি অমিতের রুমের বাইরে থেকে গান মেশানো সুরে ডাকতে থাকে, চাচ্চু চাচ্চু ও চাচ্চু। তার সাথে ছোট্ট রাফিও ছিল। দুজন একজন আরেকজনের পানে তাকিয়ে একবার রাহি ডাকে তো আরেকবার রাফি ডাকে, তাত্তু তাত্তু তাত্তু। তারপর খিলখিলিয়ে হাসে। রাফির বয়স 3 বছরের উপরে হলেও এখনও ভালোভাবে কথা বলতে পারে না। চেহারা তাদের খুবই হাস্য উজ্জ্বল, দেখে বোঝা যাচ্ছে ডাকটাকে তারা খেলা বানিয়ে ফেলেছে। এদিকে অমিত বিছানার সাথে হেলান দিয়ে শুয়ে মোবাইল স্ক্রল করছে। যখন দুজনের এরকম ডাক দেওয়া শুনতে পেল, সে মোবাইল স্ক্রল করা বন্ধ করে দরজার পানে তাকিয়ে আছে। একটা সময় তারা রুমের দরজার সামনে এসে পড়ে। অমিতকে বিছানার সাথে হেলান দিয়ে শুয়ে থাকতে দেখে রাহি বলে, তুমি উঠে পড়লে? অমিত বলে, তোমরা দুজন এমন শুরু করলে কেন? রাহি একটু রসিকতা নিয়ে বলে, আমরা আবার কি করলাম? আমরা তো শুধু আমাদের ডিউটি পালন করছি। অমিত শোয়া থেকে উঠে ছোট্ট রাফিকে কাছে টেনে কোলে নেয়। রাহির কথার প্রতিবাক্যে বলে, মানে? মামুনি আমাকে কল দিয়ে বলেছে তোমায় যাতে ঘুম থেকে ডেকে তুলে দিই। অমিত রাফিকে আদর করতে করতে বলে, তোমাদের এই মামুনি কি দূরে গিয়েও আমার ঘাট থেকে নামবে না? দূর থেকে এখন তোমাদের মাধ্যমে আমার মাথা চিবিয়ে খাবে? এটা বলে রাফির গালে কয়েকটা চুমু এঁকে দিয়ে কোল থেকে নামিয়ে দেয়। বলে, আমি ফ্রেশ হয়ে আসছি, তোমরা এখন যাও। রাফি রাহিকে হাত ধরে বাড়িয়ে বলে, হাত ধর। রাফি হাত ধরলে দুজন মিলে দুষ্টুমি করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। আর অমিত ধীরে ধীরে পেছন ফিরে তাকায়। চোখ পড়ে বিছানায় রাখা আজরিনের বালিশটার উপর। পরে একটু হাসে, নরম গলায় ফিসফিসিয়ে নিজেকে বলে, যাক, অনেকদিন পর আজ নিজের রুমটাকে একান্ত নিজের মনে হচ্ছে। তারপর এক ঝলক দেয়ালে ঝোলানো ঘড়িটার পানে তাকিয়ে নিঃশব্দে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। কিছুক্ষণ পর অমিত বের হয়ে আসে। মাথার ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে যায়। গলায় গুনগুন শব্দ, তোর মন পাড়ায় থাকতে দে আমায়। আমি চুপটি করে দেখব আর ডাকবো ইশারায়। তুই চাই
বললে, বল আমার সঙ্গে চল, ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায়। সেই গলায় গান, কতদিন পর ভার্সিটিতে থাকতে বন্ধুদের সাথে গিটার নিয়ে গানের আসর বসত। আজ আবার যেন পুরনো অমিত ফিরে এসেছে, নিজের মতো করে নিজের সুরে। তবে আজকের অমিত একটু আলাদা। বিয়ের পরের প্রতিদিনের মতো ওয়াশরুম থেকে আজ তৈরি হয়ে বের হয়নি সে, বরং বিয়ের আগে সে কিনা অভ্যাস একটা তোয়ালে জড়িয়ে ভেজা চুলে জল মেখে সে দাঁড়ায় আয়নার সামনে। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নানা ভঙ্গিমায় চুল ঠিক করতে থাকে। মুখে এক রাশ খুশি, একটা স্বাধীন প্রশান্তির ছোঁয়া যেন ঝরে পড়ে চোখ মুখে। গুনগুন করতে করতে আয়নার সামনে থেকে হেঁটে আলমারির দিকে হাত বাড়িয়ে আলমারির দরজা খুলল। হঠাৎই তার গলার সুর থেমে যায়, মুখটা স্থির হয়ে আসে। আলমারির ভিতরে সাজানো রয়েছে অমিতের ভার্সিটির পোশাক, প্রতিদিনের মতোই একটা শার্ট আর প্যান্ট সুন্দর করে ভাঁজ করে রাখা। অমিত কিছুক্ষণের জন্য নিঃশব্দে তাকিয়ে থাকে সেই জামা কাপড় দুটোর দিকে। ধীরে ধীরে এগিয়ে যায়, তাকে রাখা শার্টের উপর আলতো করে তুলে নেয়। চোখ মুখে তখন সেই আনন্দের আলো বদলে এসেছে এক ধরনের শূন্যতা, হালকা বেদনা। হয়তো আজরিনের যে নিঃশব্দ নীরব নির্বিকার যত্ন অমিতকে নাড়া দেয়। গুমরা মুখে অমিত শার্ট আর প্যান্ট পরে নেয়, তারপর ধীর পায়ে রুম থেকে বের হয়ে যায়। তার হাঁটায় ছিল এক ধরনের চাপা ভার, যা খালি চোখে দেখে বোঝা যায় না, কিন্তু হৃদয় গুমড়ে ওঠা। প্রায় 6 ঘন্টা দীর্ঘ যাত্রার শেষে রনিরা ঢাকায় পৌঁছায়। ক্লান্তি ছিল, তবে সময়টা একদম একরকম কাটেনি সবার জন্য। ঐশী আর আজরিনের আয়োজন ছিল দারুণ। ফুরফুরে মুডে হাসি ঠাট্টা, কখনো গানের কলি তো কখনো ফিলোসফি মেশানো আজাইরা গল্পে তারা পুরা রাস্তা মাতিয়ে রেখেছিল। আর রনি, সে ছিল একেবারে বিপরীত মুডে। কানে হেডফোন গুজে চোখ জানালার বাইরে ফাঁকা দিয়ে দেখছিল। সে যেন পুরো জার্নির আজরিন আর ঐশীর আজাইরা পেঁচালের দর্শক মাত্র। তার উপর বাড়ির লোক বারবার ফোন করে তাকে যেন দুইজনের বডিগার্ড বানিয়ে রেখেছিল। ঢাকায় এসে তারা রনিদের অ্যাপার্টমেন্টে পৌঁছায়। 7 তলা বাড়ি, যেখানে রনিদের 4র্থ তলায় রনিরা থাকে, বাকিগুলো ভাড়াটিয়াদের জন্য বরাদ্দ। বাড়ির নিচে দাঁড়িয়ে থাকা দারোয়ান রনিকে দেখে গেট খুলে দেয়। লোকটার মুখে রনিকে চেনার হাসি। তারপর রনি, আজরিন, ঐশী 3 জন মিলে লিফট ধরে 4র্থ তলায় ওঠে। সবার চোখে তখন কিছুটা ক্লান্তি আর ফিরে আসার কিছুটা স্বস্তি। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজায়। রনির পাশে দাঁড়িয়ে থাকা আজরিন আর ঐশী চারপাশটা কৌতূহলী চোখে দেখছে, ফিসফিস করে কথাও বলছে, মাঝে মাঝে হালকা হাসি ফুটে ওঠে মুখে। একটু পর ভেতর থেকে দরজা খুলে এগিয়ে আসে রনির ছোট বোন রূপা, কিন্তু মুখ ভর্তি উচ্ছ্বাস। অনেকদিন পর ভাইকে দেখে প্রথমে কিছুটা ভড়কে যায় সে, তারপর হঠাৎ যেন কিছু মনে পড়ে চোখ কুঁচকে বলে, খ্যাক শিয়াল বলে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে রনির বুকে। রনি আলতো করে জড়িয়ে ধরে, মুখে প্রশান্তির হাসি। এদিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষের আগমনে কোলাহল শুনে রনির মা নিজে রুম থেকে বেরিয়ে এলেন। রূপার দিকে তাকিয়ে মুখে প্রশ্ন ঝুলিয়ে বললেন, কে এসেছে? কথাটা শেষ করার আগে তার চোখ পড়ে ছেলের মুখে। এক মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গেলেন। দেরি না করে ছেলেকে জড়িয়ে ধরেন, মুখ জুড়ে চুমু এঁকে দেন। সেই উষ্ণতার ভেতর দিয়ে চোখ বেয়ে নেমে আসে আনন্দ অশ্রু। রনি একটু হেসে বলে, এসব দেখে মনে হচ্ছে আমি কয়েক বছর পর বিলেত থেকে ফিরেছি। দরজায় দাঁড়িয়ে সব আদর সেরে ফেলবে নাকি? একটু ভেতরে ঢুকতে দাও, নতুন মেহমান নিয়ে এসেছি, তাদের নিয়ে ভিতরে আসতে দাও। রনির কথা শুনে মা চোখ মোছে, একটু লাজুক হাসি দেয়। তারপর তার চোখ যায় রনির পিছনে দাঁড়িয়ে থাকা আজরিন আর ঐশীর দিকে। তিনি ধীরে ধীরে এগিয়ে যান আজরিনের কাছে, এক ঝলক ভালো করে তাকিয়ে হাত বাড়িয়ে হাত দিয়ে হাতটা ধরেন, মুখে প্রশান্তি মাখানো হাসি, বলেন, হে তো আমাদের অমিতের বউ না? বা ছবি থেকে বাস্তবে অনেক বেশি মিষ্টি। মায়ের মুখে এই কথা শুনে ঐশী যেন চমকে ওঠে। তার চোখে মুখে বিস্ময়, যেন মাথার উপর হঠাৎ করে আকাশ ভেঙে পড়েছে। কিছুই যেন আর স্পষ্ট না। রনি ভাইয়ের মা কি বললেন? আজরিন অমিত ভাইয়ের বউ? মানে আজরিন ম্যানেড? কিন্তু ও তো বলেনি রনি ওর ভাইয়া। তাহলে এতদিন আমি সব ভুল জানতাম আর ও আমাকে মিথ্যা বলেছে? এসব প্রশ্ন ঘুরপাক খেতে থাকে ঐশিক মনে। তার চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে, যেটা আজরিন আর রনি দুজনেই লক্ষ্য করে। মা এবার ঐশীর দিকে তাকিয়ে হেসে আজরিনকে উদ্দেশ্য করে বলেন, এটা তাহলে তোমার ফ্রেন্ড? আসো মা, ভিতরে আসো। রনি তখনই ভিতরে ঢুকে যায়। আজরিন আর ঐশী কিছুটা সংকোচে
ধীর পায়ে তার পেছন পেছন ভিতরে ঢোকে। বাসার ভেতরে এসে তারা সোফায় বসে। রনি সোজা চলে যায় নিজের রুমে, আর রনির মা তাদের হালকা নাস্তা দিতে চলে যায় কিচেনে। আজরিনের পাশে থাকা সোফায় বসে আছে রূপা। তা দেখে আজরিন রূপাকে ডেকে নিজের পাশে বসায়। শুরু করে হালকা টুকটাক গল্প। ওই পাশে ঐশী এখনও পুরোপুরি ঘোরের মধ্যে। অমিত ভাইয়ের স্ত্রী, এই তথ্যটা যেন তার পুরো বিশ্বাস ভুবন উলটপালট করে দিয়েছে। সে এই ভাবনা নিয়েই একটা জগৎ করে নিয়েছে নিজের মধ্যে। এক সময় কিচেন থেকে রনির মা রূপাকে ডাকে, আর তড়িঘড়ি করে উঠে চলে যায় রূপা। রূপা চলে যেতেই ঐশী আজরিনকে ঠেলে ঠুলে খোঁচাতে শুরু করে, আর আজরিন মুখে বিরক্তি হাসি বলে, "কি রে, তোর আবার কি হলো? ভূত পেত দেখতে পাস নাকি?" দোস্ত, আন্টি ওই সময় আসলে কি বলল রে? আজরিন ঠোঁটে একটু হাসি খেলে যায়। সে জানে ঐশী ঠিক কী জানতে চাইছে, তবুও সে ইচ্ছা করে বলে, "কোথায় কি বলল?" ঐশী এবার একটু গম্ভীর স্বরে বলে, "মজা না, আমি সিরিয়াস। অমিত ভাইয়া, উনি তোর হাজবেন্ড, কিন্তু তুই তো বললি অমিত ভাইয়া তোর খালাতো ভাই, তুই রনি ভাইয়ের বোন।" আজরিন এবার একটু চুপ করে থাকে, তারপর ধীরে শান্ত গলায় বলে, "আচ্ছা, এটা নিয়ে তোর প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। শোন, আন্টি যা বলেছে ঠিক বলেছে, আর তুই যা শুনেছিস সেটাও ঠিক শুনেছিস, এটাই সত্যি।" একটু থেমে আজরিন করুণ স্বরে আরও বলে, "দোস্ত, তোকে আমি সবটা বুঝিয়ে বলবো, কিন্তু একটা রিকোয়েস্ট, এই বিষয়টা কাউকে বলিস না। দেখ, তোকে আমি কতটা বিশ্বাস করি, আমার জীবনের এমন একটা সত্য যেটা আমার পরিবারের বাইরে কেউ জানে না। আজ তুই জানলি, তুই আমার বিশ্বাস নষ্ট করবি না।" ঐশী কিছু না বলে চুপচাপ আজরিনের মুখের দিকে তাকিয়ে থাকে। তার চোখে তখন বিস্ময় নয়, বরং তার সাথে বিশ্বাসের ছায়াও। ঠিক তখনই রনির মা হাতে ভর্তি নাস্তা নিয়ে ফিরে আসে। পিছনে রূপা, যার চোখে মুখে আনন্দের ঝিলিক। চলবে ইনশাআল্লাহ।